পাশে রাখা মোবাইলটা হঠাৎ বেজে উঠল। হাতে নিয়ে দেখি অপরিচিত একটা নাম্বার থেকে কল। রিসিভ করব কি না করব না ভাবতে ভাবতে রিসিভ করলাম। ওপাশ থেকে হ্যালো। হ্যালো, কে বলছেন প্লিজ? এসা আপু, আমি চৈত্রী, চিনতে পারছো? আরে চৈত্রী, কেমন আছিস? বেশ কয়েকদিন তোকে অনলাইনে পাই না। কী ব্যাপার তোর, কি হয়েছে? কোনো খোঁজ খবর নাই কেন? এসা আপু, আমি কয়েকদিন থেকে খুব ব্যস্ত ছিলাম, তাই তোমার সাথে কোনো খোঁজ খবর নিতে পারিনি। তারপর তুমি কেমন আছো আপু? এই তো আমি আছি, আলহামদুলিল্লাহ। তারপর তোর খবর কি? কী নিয়ে এত ব্যস্ত ছিলি? সেটা বলার জন্যই তো তোমাকে কল দিলাম আপু। মা, তাই নাকি? বল বল, কি এমন কথা? কিন্তু তুই তো মেসেঞ্জারে নক দিতে পারতিস। আপু, আপাতত কিছুদিন ফেসবুকে আসি না, তাই নাম্বারে কল দিলাম। ও আচ্ছা, এবার বল, কেন হঠাৎ করে আমার খোঁজ? এসে আপু, হ্যাঁ বল। এত আমতা আমতা করছিস কেন? কি হয়েছে বল। আপু, হঠাৎ করে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এসব নিয়েই এই কয়েকদিন ব্যস্ত ছিলাম। আলহামদুলিল্লাহ। তাই নাকি? ওরে আমার পিচ্ছি বোনটা রে, বিয়ে আর আমাকে এত পরে জানালি? আপু, আমার এই বিয়েটা করার কোনো ইচ্ছেই ছিল না। আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না। মাত্র কলেজে ভর্তি হলাম। আমি অনেক দূর লেখাপড়া করতে চাই। আর তুমি তো জানো আমি একজনকে কতটা ভালোবাসি। তাকে ছাড়া আমি বাঁচা সম্ভব না। আপু, আর দেখো না, বাবা হঠাৎ করেই আমার বিয়ে ঠিক করে ফেললো। সেটা তো তোর বয়সেই, আর কত কিছু, এত তাড়াতাড়ি কেন তোর বিয়ে ঠিক করলো আঙ্কেল? সেটাই তো বুঝতে পারছি না। তুই আঙ্কেলের সাথে কথা বলিসনি এ বিষয় নিয়ে? বলেছি আপু, কিন্তু বাবা তার জায়গাতেই দাঁড়িয়ে আছে। ভালো পাত্র, ছেলে প্রাইমারি স্কুলের টিচার, সরকারি চাকরি, তাই এই ছেলে বাবা হাতছাড়া করতে চায় না। কি আর করবো, ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে রাজি হতে হলো। কি আর করবি, বাবা মা তো ভালোর জন্যই সবটা করে, বিয়েটা করে নে। হ্যাঁ, তাছাড়া আর কিছুই করার নাই। এখন শোনো আপু, যে জন্য তোমাকে কল দিলাম, তুমি কিন্তু অবশ্যই আসবে আমার বিয়েতে। তুমি না এলে কিন্তু আমি বিয়েতে বসবো না। শোন পাগলে মেয়েটা, আমি তো আছি। সেই কোন দূরত্ব, এমনও তো হতে পারে আমি আসতে পারলাম না, তাই বলে তুই বিয়ে বসবি না? আমি কিছু শুনতে চাই না, তুমি আসবে ব্যাস। আচ্ছা, আমি চেষ্টা করব। বাড়ি থেকে যদি যেতে দেয় তাহলে আসবো ইনশাল্লাহ। তুমি যে কোনোভাবেই পারো বাড়িতে ম্যানেজ করো, চলে আসবে। আচ্ছা, আমার আমি আমার মতো চেষ্টা করব। আচ্ছা আপু, তাহলে এখন রাখি, আবার পরে কথা হবে। আচ্ছা, ভালো থাকিস আর নিজের খেয়াল রাখিস। আচ্ছা আপু, তুমিও নিজের খেয়াল রেখো। শেষ কথাটা বলে চৈত্রী কেমন একটা অদ্ভুত হাসি দিয়ে কলটা কেটে দিল। আমার কাছে হাসিটা কেমন যেন রহস্যময় লাগলো। এটা স্বাভাবিক কোনো মানুষের হাসি হতে পারে না। পরক্ষণে মনে হলো কী সব যাতা ভাবছি আমি। চৈত্রীর পরিচয়টা তো দেওয়াই হয়নি আপনাদের। চৈত্রীর সাথে ফেসবুকে একটা গল্পে পরিচয় হয়েছিল। মেয়েটা খুব মিশুক, অল্পের সময়ের সাথে মিশে যেতে পারে অনায়াসে কারোর সাথে, মনে জায়গা করে নিতে পারে খুব সহজেই। পরিচিত হওয়ার পর একটু একটু করে আমার মনেও ছোট বোনের জায়গাটা দখল করে নেয় চৈত্রী। ওর সাথে পরিচয় প্রায় 2 বছর আগে। খুলনার মেয়ে সে, আর সেই তখন থেকে মেসেঞ্জারে চলে হাজারো খুনসুটি। কলেও কথা হয় মাঝে মাঝে, তবে একবার কলে আসলে ঘন্টার নিচে কেউ কারো ছাড়াছাড়ি নেই। দেখতে দেখতে মেয়েটা আবার বিয়েও ঠিক হয়ে গেল। কিন্তু আমি যাব কিভাবে? বাড়ি থেকে তো কোনোভাবেই যেতে দিবে না। মনে অনেক সাহস জমিয়ে মাকে বললাম সবটা। মা তো রেগে গিয়ে বলেই দিল, কোথাও যাওয়া হবে না। সাহস খুব বেশি হয়ে গেছে, তাই না? মা, তুমি সাহসের কি দেখলে? একটা বিয়েতেই তো যেতে চেয়েছি। কি এমন অপরাধ করে ফেলেছি বলো? মাকে ইমোশনালি ধরলাম যে, মা দেখো, আমার নিজের তো কোনো বোন নেই, কিন্তু সে তো আমাকে তার নিজের বোনের চেয়েও বেশি জানে। গেলে কি এমন হবে বলো? মা অনেকক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে যাবি, কিন্তু বিয়ের একদিন আগে যাবি। বিয়ের দিন থেকে পরদিন চলে আসবি। আমিও খুশি নাচতে নাচতে রাজি হয়ে গেলাম, কারণ বিয়ে তো 26 তারিখ, আজ 24, তার মানে কালকেই রওনা দিতে হবে। রাতেই সব কিছু মোটামুটি গুছিয়ে রাখলাম। পরদিন সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম।
আলমডাঙ্গা স্টেশনে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা বেজে গেল। 1:20 ট্রেন। টিকিট কেটে এনে ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতে থাকলাম। মনের ভেতরে অজানা একটা ভালো লাগা কাজ করছিল। অনেক দিন পর কারো বিয়েতে যাচ্ছি, তারপরও ফেসবুক ফ্রেন্ড। সত্যি কেমন যেন একটা অন্যরকম এক অনুভূতি হচ্ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা ছেলে আমার পাশে বসলো। কিছু পর সে আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাবেন? আমি যাব খুলনা, কিন্তু কেন? এক অনিবার্য কারণবশত আজকের ট্রেন আসতে অনেক দেরি হবে, সম্ভবত রাতে আসবে। কি বললেন? আপনি ঠিক জানেন না তো? ছেলেটির মুখে কোনো রহস্যময় একটা হাসি নিয়ে বলল, আমার বসবাসী এখানে, আর আমি না জানলে জানবেটা কে শুনি? এই বলে ছেলেটা আর কোনো কথা না বলে উঠে গেল। আর চলে যাওয়ার সময় আবারও পিছনে ফিরে কেমন একটা অদ্ভুত হাসি দিল। আমি টিকিট রুমে গেলাম খোঁজ নিতে, কিন্তু সেখানে কাউকে না পেয়ে ফিরে এসে বসে রইলাম। এখন আমি কি করব? এখন বাড়ি ফিরে গিয়ে আবার ট্রেন ধরবা সম্ভব না, তাই অপেক্ষা করতে হবে। আমি চৈত্রীর নাম্বারে কল দিতেই চৈত্রীকে সবটা জানালাম। চৈত্রী বলল, তুমি চিন্তা করো না, আমি স্টেশনে লোক পাঠিয়ে দেব, উনি তোমাকে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, এটুকুই বলে লাইনটা কেটে দিলাম। যাক, অনেকটা নিশ্চিত হওয়া গেল। বসে থাকতে থাকতে রাত 9টা বেজে গেল, কিন্তু ট্রেন আসার কোনো নাম নেই। আমি কয়েকবার টিকিট রুমে গেলাম খোঁজ নিতে, কিন্তু কোনো লোক পাইনি। তাকিয়ে দেখলাম একটা ট্রেন আসছে। কাছে আসতেই দেখলাম একটা সুন্দরবন ট্রেন, যেটাতে আমি যাব। উঠে নিজের সিটে বসে পড়লাম। এরই মধ্যে ট্রেনও ছেড়ে দিল। আসলে ট্রেন জার্নিটা এতটা মজার তা বোঝানো যাবে না। 2 স্টেশন পর পর হঠাৎই দেখলাম একটা ছেলে আমার পাশের সিটে এসে বসে পড়ল। সে আমার পাশে বসতেই কেমন যেন একটা অস্বস্তি লাগছিল আমার, কিন্তু কিছুই বলার নেই, কারণ তার সিটে সে তো বসতেই পারে, সেখানে আমার বলার কী বা থাকতে পারে। তাই নিজের অস্বস্তি ভাবটা আড়ালে রেখে একটু চেপে গিয়ে বসে বাইরের দিকে তাকিয়ে রইলাম। বাইরে প্রচুর অন্ধকার, মাঝে আলোও দেখা যাচ্ছে। আলো ছায়া সবটা মিলিয়ে ট্রেন চলছে তার নিজ গন্তব্যে, নিজ গতিতে। এরই ফাঁকে ফাঁকে আমি কয়েকবার খেয়াল করলাম ছেলেটা বারবার আমার দিকে তাকাচ্ছে। সেটা আমি বুঝেও না বোঝার ভান করে আছি। বেশ খানিকক্ষণ পর ছেলেটা বলল, আপনি কি এসা আপু? আমি কিছুটা অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে? আমি যেই হই না কেন, আপনি কি এসা আপু নাকি সেটা আগে বলুন। হ্যাঁ আমি এসা, কিন্তু আপনি কে? আর আমাকেই বা চিনলেন কেমন করে? আমি রাসেল, চৈত্রী আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে। কিন্তু চৈত্রী তো আমাকে বলেছিল আমি খুলনাতে নামার পর স্টেশন থেকে নিয়ে যাবে, লোক পাঠিয়েছে। হ্যাঁ তা বলেছিল, সেটা আমাকেও বলেছিল, কিন্তু আমি অনেক আগেই স্টেশনে আসায় একা একা বসে বোর হচ্ছিলাম, তাই লোকাল একটা ট্রেন ধরে কয়েক ঘন্টা স্টেশন এগিয়ে চলে এসেছি। কি আজব কথা, আপনি এতটা কষ্ট কেন করতে গেলেন? আমি তো ট্রেন স্টেশনে পৌঁছে একাই চলে যেতে পারতাম। হ্যাঁ তা পারতেন, কিন্তু আপনিও একা একা বসে বোর হচ্ছেন, তাই ভাবলাম এগিয়ে যাই, দুজন গল্প করতে করতে আসা যাবে। ভালো হয়েছে না? তা হয়েছে, কিন্তু এখানে যে আমার সিট, এটা কিভাবে বুঝলেন? ছেলেটা কেমন অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, আমাদের অনেক কিছুই বুঝে নিতে হয়। মানে? আপনার কথার কোনো কিছু কিনারা পাচ্ছি না। রাসেল আমার কথাগুলো এড়িয়ে গিয়ে বলল, আপনি রাতে কিছু খেয়েছেন? না, তেমন কিছু খাওয়া হয়নি, সাথে 1 প্যাকেট বিস্কুট ছিল, সেটা খেয়ে পানি খেয়েছি। আপনি বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। না না, আমি রাস্তার তেমন কিছু খাই না, অল্প সামান্য কিছু নিয়ে আসি, সেটা খান। ছেলেটা বারবার রিকোয়েস্ট করতে লাগলো। আচ্ছা নিয়ে আসুন, তবে হালকা কিছু আনবেন। হ্যাঁ আমি আপনার জন্য হালকা কিছুই আনবো। কথাগুলো বলেই ছেলেটা উঠে ক্যান্টিনের দিকে চলে গেল। মিনিট 15 পর ছেলেটা কিছু নাস্তা নিয়ে ফিরে এলো। তাকিয়ে দেখলাম ছেলেটার হাতে একটা স্যান্ডউইচ, 1 কাপ চা আর একটা পানির বোতল, সব এনে আমার সামনে দিয়ে বলল, সামান্য কিছু পেয়েছি, এটাই আপাতত খেয়ে নিন। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। স্যান্ডউইচে মুখে দিতেই কেমন একটা পচা গন্ধ লাগলো আমার কাছে। কয়েকবার মুখে দিয়ে গন্ধ
কাটাতে পানির বোতলটা নিয়ে একটু পানি মুখে দিতেই সেটারও সেম গন্ধ। বিষয়টা কি আমি কিছুই বুঝতে পারলাম না। ছেলেটার দিকে একবার তাকালাম, তাকিয়ে দেখি ছেলেটা কেমন অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার এমন অবস্থা দেখে রাসেল বলল, কি হলো আপু, কোনো সমস্যা? না তেমন কিছু না। খাবারগুলো কেমন লাগলো আপু? ভালো ছিল। যাক, আপনার কাছে ভালো লেগেছে এটাই অনেক। আমাদের খাবার তো সবাই আবার খেতে পারে না, তাই জিজ্ঞেস করলাম আর কি। তোমাদের খাবার মানে বুঝলাম না। না মানে এই যে ট্রেনের খাবার সবাই খেতে পারে না সেটাই বললাম। ও আচ্ছা, জি আপু। তারপর দুজনের মধ্যে একটা নীরবতা কাজ করলো। দুজনেই চুপ হয়ে রইলাম আর ট্রেন চলল তার নিজ গন্তব্যের দিকে। কখন যেন চোখটা লেগে গিয়েছিল খেয়ালই করিনি। আসলে রাতের জার্নিটা আমার জন্য একটু কষ্টকর হয়ে ওঠে, খুব ক্লান্ত লাগে নিজেকে। হঠাৎ কোনো কিছুই প্রচণ্ড ঠান্ডা ছোঁয়াচে ঘুম ভাঙে, তাকিয়ে দেখি পাশে থাকা ছেলেটা আমাকে ডাকছে। আমি তাকাতেই বলল, আপু আমরা চলে এসেছি, এবার নামতে হবে। ও তাই নাকি, আচ্ছা চলো। আমরা ট্রেন থেকে নেমে দেখি পুরো স্টেশন ফাঁকা, থমথমে একটা পরিবেশ। কেমন যেন একটা অজানা ভয় কাজ করতে লাগলো। কিন্তু এটা কিভাবে হতে পারে? একেবারেই পুরোপুরি ফাঁকা তো হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, হতে পারে স্টেশন নামার কাউকে ছিল না। ছেলেটা হঠাৎ বলল, আপু চলেন সামনে এগিয়ে যাই, ওখানে রিক্সা পাওয়া যাবে না, একটু সামনে গেলেই রিক্সা পাওয়া যাবে। আচ্ছা চলো বলেই রাসেলের সাথে এগিয়ে গেলাম। তাছাড়া উপায়ও নেই, কারণ এখানে কিছুই চিনি না আমি। কিছু দূর গিয়ে দেখি একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আমাকে দাঁড়াতে বলে রাসেল রিক্সার কাছে গিয়ে সব মিটমাট করে এসে আমাকে ডাক দিল। আমি এসে রিক্সায় উঠলাম। রাসেলও আমার পাশে বসতে বসতে বলল, আপু আমি পাশে বসলে আপনার সমস্যা হবে না তো? আর কোনো রিক্সাও নেই যে আলাদা রিক্সায় যাব দুজন? আরে না, কি বলো, ছোট ভাইয়ের পাশে বসে যাব, সমস্যা কোনো হবে কেন? রাসেল আমার পাশে বসলো, কিন্তু আমি আবারও এক ঝটকা ঠান্ডা স্পর্শ করলাম। রাসেলের শরীর এত ঠান্ডা কেন? রাসেলকে জিজ্ঞেস করলাম, রাসেল তোমার শরীর এত ঠান্ডা কেন? কই ঠান্ডা আপু? তোমার হাত আমার হাত লাগলেই প্রচণ্ড ঠান্ডা অনুভব করলাম আমি। কি জানি কই, আমি তো বুঝতে পারি না। তোমার শরীর তাই হয়তো বুঝতে পারো না। হ্যাঁ তা হতে পারে, হ্যাঁ। এখান থেকে চৈত্রীদের বাড়ি যেতে কতক্ষণ লাগে? এই তো 20 মিনিটের মতো লাগে, বা তারও একটু বেশি হতে পারে। ও হ্যাঁ, আচ্ছা তুমি চৈত্রীর কী হও? আপনার এই সারা রাত পর এসে আমি চৈত্রীর কী হই সেটা জিজ্ঞেস করার কথা মনে হলো। আসলে রাতে ট্রেনের, তারপর অপরিচিত জায়গা, কোনো কিছুই চিনি না। অচেনা অজানা জায়গায় সবটা মিলিয়ে অন্যরকম একটা আতঙ্কের কাজ করছিল। আর সবটা মিলে কিভাবে এসব থেকে বের হতে পারবো, এসব নিয়ে অন্যরকম একটা টেনশন ছিল। তাই কিছু মাথা থেকে বের হয়ে গিয়েছিল। তবে আমার পহেলা মেয়েই সবটা জিজ্ঞেস করার দরকার ছিল। হ্যাঁ তা অবশ্য ঠিক, এমন একটা পরিস্থিতিতে মাথা ঠিক রাখা কঠিন। হ্যাঁ কিন্তু তুমি কে বললে না তো? চৈত্রী কখন আমার কথা আপনাকে বলেনি? কই, তেমনভাবে তো কখনো কারো কথা বলিনি। ভালো করে মনে করে দেখুন তো, আমার কথা বলিনি। আপনি তার বড় বোন, আর তার পেটের যত কথা আছে সবই তো আপনার কাছে শেয়ার কর, কিন্তু সে আমার কথা বলে না, এটা কেমন হলো? তাহলে কি চৈত্রী কখনো আমাকে ভালোই বাসেনি? ও শিট, মনে পড়েছে, তুমি তাহলে সেই রাসেল, চৈত্রী যাকে ভালোবাসতো। আজ সব কিছু কেমন জানি মাথা থেকে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি সেই রাসেল, কিন্তু চৈত্রী তো বিয়ে, সে আমাকে তার বিয়েতে দাওয়াত দিয়েছে, আমি তো ওর বিয়েতে এসেছি। তুমি কি কিছু জানো না? হ্যাঁ জানি, চৈত্রীর বিয়ে, সে তোমাকে ছাড়া অন্য কারো বউ হয়ে যাচ্ছে, কিন্তু এতটা স্বাভাবিক কী করে আছো তুমি? আমি তো তোমাকে দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। না আমার কষ্ট হচ্ছে না, কারণ আমার চৈত্রী তো আমার কাছেই আছে, আর অনন্তকাল ধরে আমার কাছেই থাকবে। তোমার কথা ঠিক বুঝলাম না। না বোঝার কী আছে আপু, চৈত্রীকে আমি ভালোবাসি। সে যদি অন্যের ঘরে চলেও যায় তবুও তো সে আমারই পাশে থাকবে। আমি তার কথা বাড়ালাম না।
আমার কথাতে হয়তো ছেলেটার কষ্ট আরও বেশি হচ্ছে, তাই উল্টোপাল্টা বলে চলেছি। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ হলো রিকশায় উঠেছি, কিন্তু এখনও বাড়ি পাচ্ছি না কেন? এই তো প্রায় চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না। আমরা দুজন টুকটাক কথা বলতে বলতে রিকশাটা আরও কিছুক্ষণ চলার পর বড় একটা বাড়ির সামনে এসে রাসেল রিকশাওয়ালাকে থামাতে বলল। রিকশা থামলো। আমি রাসেল দুজনই রিকশা থেকে নেমে পড়লাম। রিকশাওয়ালাকে তার ভাড়া মিটিয়ে দিয়ে আমার দিকে ফিরে এলো। আপু, এটাই চৈত্রীদের বাড়ি, যান আপনি ভিতরে চলে যান, সবাই আছে বাড়ির ভিতরে। আমি একা যাবে কেন, তুমি যাবে না? না আপু, আমি যাব না, বাড়ি পর্যন্ত পৌঁছেই দিয়েই গেলাম, এবার আপনি চলে যান। আর অনেকক্ষণ হলো বেরিয়েছি, আর বেশিক্ষণ বাইরে থাকলে আপনার বোন আর আমার জন্য চিন্তা করবে, তাই আমি এখন আসছি। মানে কি, আমার বোন চিন্তা করবে? মানেটা ঠিক বুঝলাম না। না কিছুই না, আপনি ভিতরে যান। আমি কিছু বলতে যাব, তখনই রাসেল হাঁটা শুরু করে দিল। আমরা যেদিকে দিয়ে আসলাম ঠিক তার উল্টো দিকে। আমিও আর দাঁড়িয়ে বাড়ির ভেতরে যাওয়ার জন্য ঘুরে হাঁটতে শুরু করলাম। কি মনে করে আবারও একবার রাসেলকে দেখে পিছনে ঘুরে তাকাতেই দেখি কোথাও কেউ নেই। মনে মনে ভাবলাম, কি ব্যাপার, এত তাড়াতাড়ি রাসেল কোথায় চলে গেল? এইমাত্রই তো রাসেলকে দেখলাম। নাকি অন্ধকারে চলে গেছে তাই দেখতে পাচ্ছি না? তাই হবে হয়তো। হাতের ব্যাগটা নিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়ির মধ্যে কেমন একটা থমথমে পরিস্থিতি। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম রাত 3টা বাজে। এখন তো অনেক রাত, কাকে ডাকবো কিছুই বুঝে উঠতে পারছি না। তাই চুপচাপ দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে ভাবছি কোনো দিকে যাওয়া যায় আর কোন রুমের দরজা টোকা দিয়ে ডাকবো কাকে। এরই মাঝে আস্তে আস্তে কার যেন কান্নার আওয়াজ ভেসে আসলো আমার কানে। আমি দাঁড়িয়ে ভাবছি, এত রাতে কে কাঁদছে, আর কান্নার আওয়াজ আসবেই বা কোথা থেকে? এমন সময় একপাশের একটা রুমের দরজা খুলে কে যেন বেরিয়ে এলো। আমি এগিয়ে গেলাম সেদিকে। 30-35 বছরের একটা লোক বেরিয়ে এলো। তিনি আমাকে দেখে জিজ্ঞেস করলো, কে তুমি? এত রাতে কী চাও এখানে? এটা কি চৈত্রীদের বাড়ি? হ্যাঁ, এটা চৈত্রীদের বাড়ি, কিন্তু তুমি কে? আমি এশা। বলতে পারেন আমি ওর বড় বোন, কিন্তু আপনি চৈত্রীর কে হন? তুমি সেই ঐশী? তোমার কথা চৈত্রীর কাছ থেকে অনেক শুনেছি। আর আমি ওর বড় ভাই শফিক। ও আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার কথাও তো অনেক শুনেছি চৈত্রীর কাছে। ভাইয়া, চৈত্রী কোথায়? আর কে কাঁদছে? এই কান্নার আওয়াজ আসছে বা কোথা থেকে? আমার কথাগুলো শুনে ভদ্রলোকের মুখটা কেমন জানি মলিন হয়ে গেল। খেয়াল করলাম ওনার চোখ দুটো ভিজে উঠেছে, চোখে এক কোণ দিয়ে কিছুটা পানিও জমেছে, এবং হঠাৎ করে কেমন চুপ হয়ে গেলেন তিনি। বাইরে উঠানে লাইট জ্বলছিল, তাই সবটা স্পষ্টই দেখতে পাচ্ছিলাম। কিন্তু কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আবার ওনাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া চৈত্রী কোথায়? আর কে কান্না করছে বলেন তো? উনি রুমের দরজাটা টানতে টানতে বললেন, এসো আমার সাথে। কোথায় আসবো ভাইয়া? এসো আমার সাথে, গেলেই সবটা বুঝতে পারবেন। আমি কিছু না বলে ব্যাগটা নিচে থেকে উঠিয়ে ওনার পিছনে পিছনে হাঁটতে শুরু করলাম। 2-4 পা ফেলতেই তিনি বললেন, দাঁড়াও, ব্যাগটা আমার কাছে দাও। না ভাইয়া থাক, আমি নিতে পারবো। দাও আমার কাছে, অনেক দূরে জার্নি করে এসেছো, এমনিতেই অনেক কষ্ট হচ্ছে তোমার। আমি ওনার হাতে ব্যাগটা দিয়ে পিছনে পিছনে হাঁটতে শুরু করলাম। কয়েক কদম এগিয়েই উনি আমাকে একটা রুমের সামনে হাত ব্যাগটা সিঁড়ির উপরে রেখে আমাকে বলল, এসো আমার সাথে। আমি কোনো কথা না বলেই ওনার সাথে হাঁটতে শুরু করলাম, কিন্তু আমার মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছিল। কোথায় যাচ্ছি আর কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে ওই কান্নার আওয়াজ শুনছিলাম তখনও, সেটি নিয়েও একটা প্রশ্ন মাথায় ঘুরছিল। কে কান্না করছে আর কেনই বা কান্না করছে? চৈত্রীর ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম, কিন্তু কোনো জবাব পাইনি। হাঁটতে হাঁটতে আমরা অন্ধকারে চলে এলাম। চারদিকে কেমন জানি একটা নীরব পরিবেশ। দূর থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক, থেকে থেকে শিয়ালের হাঁকও কানে আসছে। শফিক ভাই পকেট থেকে মোবাইলটা বের করে টর্চটা জ্বালালেন। লাইটের আলোর সামনে তাকাতেই আমার মনে হলো
আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি ডুবে যাচ্ছি কোনো এক অজানায়। আমি একটা নতুন কবরের সামনে দাঁড়িয়ে আছি, সম্ভবত কাল অথবা আজকে নতুন কবর। এসব কিছু দেখে আমার দাঁড়াতে পারলাম না। আমি ধপ করে মাটিতে বসে পড়লাম। শফিক ভাইকে বললাম, ভাইয়া, এ আমাকে কোথায় নিয়ে এলেন? আর এটা কার কবর? এই কবরের কাছেই বা কেন আনলেন আমাকে? এশা, তুমি আসতে অনেক দেরি করে ফেলেছ। আমাদের চৈত্রী আমাদের সবার মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে। অনেক অভিমানে কষ্ট নিয়ে গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছে চৈত্রী। আর এই কান্নার আওয়াজ শুনছ, সেটা আমার মায়ের কান্নার আওয়াজ। মেয়েকে হারিয়ে তিনি কাঁদতে চলেছেন। নিজের অজান্তে চোখ দুটি বেয়ে কয়েক ফোঁটা পানি গলে গড়িয়ে নিচে পড়ল। শফিক সাহেব আমাকে নিচ থেকে টেনে তুলতে তুলতে বললেন, চৈত্রীর বিয়ে ঠিক করেছিলাম আমরা, কিন্তু সে যে অন্য একটা ছেলেকে পছন্দ করে সেটা আমরা জানতাম না। যখন চৈত্রী আমাদের জানালো তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আমাদের এদিকের আয়োজন সব শেষ, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। তাই ওর ভালোবাসা আমরা মেনে নিতে পারিনি। ভেবেছিলাম বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু চৈত্রী এখন একটা কাজ করে বসবে, আমরা সেটা বুঝতে পারিনি। গত পরশু দিন সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে ঝুলে সিলিং ফ্যানের সাথে। আমরা টের পাই রাত 8টার দিকে। যখন ওকে নামাই তখন ওর হাত দুটো নড়ছিল। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে চৈত্রী আমাদের ছেড়ে চলে গিয়েছিল। সুইসাইড কেস ছিল, তাই সেই ছেলে যাকে চৈত্রী ভালোবাসত সে বাদী হয়ে দাঁড়িয়েছিল, থানায় রিপোর্ট করেছিল। তাই সব দিকে ঝামেলা মিলিয়ে লাশ সীমা গড়েছিল 2 দিন। সেই ছেলে কাল সন্ধ্যায় ট্রেনের সামনে দাঁড়িয়ে সুইসাইড করেছে। আর আজ সব ঝামেলা মিটিয়েছে। আজ বিকেলে চৈত্রীর দাফন হয়েছে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে কথাগুলো শুধু শুনেই গেলাম। কী বলবো কোনো ভাষাই পাচ্ছিলাম না। তবুও বলে ফেললাম, এভাবে দুটো জীবন আপনারা অকালেই নিজ হাতে শেষ করে দিলেন। কেমন করে পারলেন আপনারা? শুধু ভালোই তো বাসেছিল, কোনো অপরাধ তো করছিল না। এবার ভাইয়াও কবরের সামনে এগিয়ে গিয়ে ধপ করে মাটিতে বসে পড়ে চিৎকার করে কেঁদে উঠলেন। তিনি বিলাপ করে কাঁদতে লাগলেন। কান্নার আওয়াজ চারদিকে বাড়ি হয়ে উঠল। পরক্ষণে আমার মনে পড়ল, চৈত্রী তো পরশু রাতেই আমাকে কল দিয়েছিল। ও যখন কল করে তখন রাত 10টা বাজে। চৈত্রী যদি পরশু রাত 8টা-9টার মধ্যে মারা যায়, তাহলে কল দিল কে আমাকে? আর চৈত্রী যাকে ভালোবাসত সেই ছেলেটা যদি কাল ট্রেনে কাটা পড়ে মারা যায়, তাহলে আমার সাথে একই ট্রেনে পাশাপাশি সিটে বসে আসলো কে? আমি আর ভাবতে পারছি না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসলো। হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। এমন সময় ভাইয়া আমার শরীরে হাত দিতেই কিছুটা চমকে উঠলাম। আমি ভাইয়ার দিকে তাকাতেই ভাইয়া বলে উঠল, আয়শা, কিন্তু তুমি হঠাৎ করে কিভাবে আসলে? ভাইয়া, চৈত্রীর বিয়ে ঠিক হয়েছে, তাই বিয়ের দাওয়াত দিয়েছিল আমাকে চৈত্রী। সেই দাওয়াতই এসেছিলাম আমি, কিন্তু এসে তো এত কিছু দেখব কল্পনাও করতে পারিনি ভাইয়া। কিন্তু কি? চৈত্রী পরশু রাত 10টার দিকে আমাকে কল দিয়েছিল, আর আপনি বলছেন 8টা-9টার মধ্যেই চৈত্রী মারা গেছে। তাহলে আমাকে কে কল দিল? আমার মাথায় আসছে না কিছুই। আর আপনি বললেন চৈত্রী যে ছেলেটাকে ভালোবাসত সে ছেলেটা কালকে ট্রেনের নিচে পড়ে সুইসাইড করেছে, কিন্তু সেই ছেলেটা পুরো রাস্তা অতি যত্ন সহকারে নিরাপদে আপনার বাড়ির গেট পর্যন্ত আমাকে পৌঁছে দিয়ে গেছে। এসব কি হচ্ছে? আর এগুলো কিভাবে সম্ভব? কি বলছে এগুলো? আমি ঠিকই বলছি ভাইয়া। ভাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চৈত্রী তোমার কথা খুব বলতো তার নিজের বোন নাই, কিন্তু তোমার মতো একটা বোন পেয়ে সে ধন্য। কথায় কথায় শুধু তোমার কথা বলতো। ওর কাছে তোমার কথা শুনতে শুনতে তোমাকে দেখার খুব ইচ্ছে ছিল। তোমাকে সে কতটা ভালোবাসতো তা আমি জানি। তাই হয়তো তার আত্মা চেয়েছিল শেষবারের জন্য তার মুখটা তুমি দেখো। তাই হয়তো তোমাকে পাহারা দিয়ে আনার জন্য তার ভালোবাসার মানুষটাকে বেছে নিয়েছিল। আমি দাঁড়িয়ে আর ভাইয়ার কথাগুলো শুনতে পারছিলাম না, তাই গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। ভাইয়া আমার পাশে বসে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল।
এমন সময় বাড়ির ভিতর থেকে অনেক জোরে জোরে চিৎকার কান্নাকাটির আওয়াজ আসলো। আমি আর ভাইয়া দৌড়ে গিয়ে ভেতরে গেলাম। গিয়ে দেখি আন্টি মানে চৈত্রীর মা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। একমাত্র মেয়ে চলে যাওয়ার শোকটা তিনি কোনোভাবেই নিতে পারছেন না। তড়িঘড়ি করে ধরে বিছানায় শুয়ে দিলাম। ভাইয়া কাকে যেন কল দিল গাড়ি পাঠানোর জন্য। এদিকে সবাই আন্টির মাথায় পানি ঢালতে আর হাত পাগুলো ম্যাসাজ করে গরম করার চেষ্টা করছিল। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে গেল। সবাই ধরাধরি করে গাড়িতে করে আন্টিকে হাসপাতালে নেওয়া হলো। চৈত্রীর এক চাচাতো বোন, বয়স চৈত্রীর মতোই, হয়তো সমবয়সী হবে, সে আমার কাছে এসে বলল, আপু আসেন আমার সাথে, হাত মুখ ধুয়ে কিছু মুখে দিয়ে নেন। অনেক দূর রাস্তায় এসেছেন, অনেক খিদে পেয়েছে আপনার। আপনার কথা চৈত্রীর কাছ থেকে শুনেছি। তুমি চেনো আমাকে? আমি কে তুমি জানো? হ্যাঁ চিনি, ভাইয়া যাওয়ার সময় আপনার কথা বলে গেছে আমাকে। বলেছে আপনি এসে আপু আর আপনার খেয়াল রাখতে। তাই তো তোমার নাম কি? হ্যাঁ আপু, আমার নাম জেরিন। এবার আসুন হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিন। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি। জেরিন বলল, আপু বসুন, খেয়ে নেবেন। না জেরিন, আমি কিছুই খাবো না। এই অবস্থায় গলা দিয়ে কিছুই নামবে না। তাই বলে কিছুই খাবেন না? না জেরিন, জোর করো না। আচ্ছা ঠিক আছে, জোর আর যাই হোক খাওয়া যায় না। চলুন আমার রুমে, এখনও অন্ধকার হয়ে আছে, একটু ঘুমিয়ে নেবেন। আচ্ছা চলো। জানি ঘুম আসবে না, তাও গেলাম ওর সাথে একটু রেস্ট নিতে। শুয়ে শুয়ে চৈত্রীর সব পুরনো কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি। সকালে উঠে ফ্রেশ হয়ে বাড়ির সামনে আসতেই চোখে পড়ল চৈত্রীর কবরটা। কবরের দিকে তাকাতেই কলিজাটা ছিঁড়ে যেতে চাইছিল। ইচ্ছে করছিল আমার জীবনের বিনিময় হলেও যদি তাকে ফিরিয়ে আনতে পারতাম, তাহলে আমাকে দেখে আজ সে কত খুশি হতো। সত্যি আমি অনেক দেরি করে ফেলেছি রে বোন তোর কাছে আসতে। কয়েকটা দিন যদি অপেক্ষা করতিস, তাহলে জানি না এসে কিছু করতে পারতাম কি না। তবু আমাকে দেখার জন্য হলেও 2 দিন অপেক্ষা করতে পারলি না? দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিলাম। এমন সময় জেরিন এসে পাশে দাঁড়িয়ে বলল, আপু চলো, নাস্তা খাবে, সব রেডি। চৈত্রীটা আমার সাথে দেখা না করেই চলে গেল। জেরিন আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে দিল। সেখানে আমি নিজের বিধ্বস্ত, সেখানে জেরিনকে কি দিয়ে সান্ত্বনা দিব? আমি চুপচাপ দাঁড়িয়ে ওর কান্না তালে তাল মিলালাম। কিছুক্ষণ পর নিজেই একা শান্ত হয়ে বলল, আপনার হাহাকার করে শেষ হয়ে গেল, সে আর ফিরে আসবে না, চলো ভিতরে। আমি ওর কথা না বলে জেরিনের সাথে ভিতরে গিয়ে নাস্তার টেবিলে বসলাম। জেরিনের মা বলল, মা কেঁদে আর কি হবে, একটু শান্ত হয়ে খেয়ে নাও, আমাদের তো বাঁচতে হবে। কি থেকে কি হয়ে গেল, মনটাকে কোনোভাবেই মানাতে পারছি না যে চৈত্রী নেই। আচ্ছা আন্টি কেমন আছে এখন? সেটা তো আমরা কেউই পারছি না মা। আর চৈত্রীর মা এখন ভালো আছে। কিছুক্ষণের মধ্যেই শফিক বাড়ি নিয়ে চলে আসবে। তুমি আবার কিছু মুখে দাও। খাবার গলা দিয়ে নামছিল না, খুব ইচ্ছে হচ্ছিল না। ইচ্ছের বিরুদ্ধে কয়েকবার বাত মুখে তুলে রুমে চলে আসলাম। বসে বসে ভাবছিলাম, চৈত্রী আমাকে কল দেয়, আমার সাথে রাসেলের দেখা হওয়া, সবটাই কেমন করে হলো, আর কেনই বা হলো। বাড়ির সামনে গাড়ি থামার শব্দ কল্পনা থেকে বেরিয়ে দেখি আন্টি গাড়ি থেকে নামছে। কাঁদতে কাঁদতে চোখের নিচে কালি পড়ে গেছে। আঙ্কেলের দিকেও তাকানো যাচ্ছে না। সব মিলিয়ে পুরো বাড়িটাতে শোকের ছায়া। আমি নেমে একটু এগিয়ে যেতেই আন্টি আমাকে ধরে কাঁদতে লাগলো। ওনাকে কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছিলাম না। আন্টিকে ধরে রুমে এনে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমার দিকে তাকিয়ে আন্টি বলল, মা তুমি এসে আমার চৈত্রীর মার মুখটা দেখতে পারলে না, আমার যে সব শেষ হয়ে গেল রে মা। আমি চোখের পানি ধরে রাখতে পারছি না। কি করা উচিত আর কি বলা উচিত আমার। এভাবেই কান্নাকাটি শোক সব মিলিয়ে সারাদিন কেটে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। সকাল সকাল উঠতে হবে, বাড়ি ফিরতে হবে কাল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আন্টির কাছে গেলাম। সেখানে গিয়ে দেখি ভাইয়াও আছে। ভাইয়া আজকে আমি চলে যাব।
কি বলো, আজকে যাওয়া হবে না? অন্তত কয়েকটা দিন থেকে যাবে। আন্টি বলে উঠল, চৈত্রী তো চলে গেছে, তুমি কিছুদিন থেকে যাও মা। আন্টি, বহু কষ্টে বাড়িতে ম্যানেজ করে এসেছিলাম, আর থাকতে পারবো না। বাড়িতে এসবের কথা বলাও হয়নি। ওর মনটা খারাপ করে, তাই বাড়ি ফিরে বলবো সব। আবার কেন একদিন সময় করে আসবো। ভাইয়া বলল, কোন ট্রেনে যাবে? জানি না ভাইয়া, স্টেশনে গিয়ে যেটা পাই সেটাতেই চলে যাব। যদি নাই থাকো তাহলে সকাল সকাল বেরিয়ে পড়ো। হ্যাঁ ভাইয়া। জেরিন সে খাওয়ার জন্য ডাক দিল। খাওয়া দাওয়া শেষ করে চৈত্রীর কবরের কাছে গেলাম। ওর কাছ থেকে বিদায় নিতে বুকটা ফেটে যাচ্ছে। ওর কবরের দিকে তাকালে তবুও সবার কাছ থেকে, চৈত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চোখের পানি মুছতে মুছতে রিকশায় উঠলাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। স্টেশনে এসে আধা ঘন্টা বসে থাকার পর চিত্রার ট্রেন আসলো, সেটাতেই উঠে পড়লাম। ট্রেন ছেড়ে দিল, কিন্তু আমার মনে রইল চৈত্রীর কবরের পাশে। সিটে গিয়ে ঠিকঠাক হয়ে বসে বাইরে তাকাতেই দেখলাম চৈত্রী আর রাসেল দাঁড়িয়ে। আমাকে বিদায় দেওয়ার উদ্দেশ্যে চৈত্রী হাত নাড়াচ্ছে। আপু, তোমাকে অনেক কাঁদালাম, পারলে আমাকে ক্ষমা করে দিও, আর ভালো থেকো। চৈত্রীর কথাগুলো অস্পষ্টভাবে আমার কানে বাজতে লাগলো। ট্রেন চলতে থাকলো তার নিজ গতিতে। ট্রেন সামনে এগোতেই পিছনে পড়ে গেল চৈত্রী আর রাসেল। আস্তে আস্তে মিলিয়ে গেল তাদের অস্তিত্ব। সমাপ্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।